121 বছর পর পরিবর্তন হলো বিচার ব্যবস্থা। তারই পরিপ্রেক্ষিতে 4 শ্রেণীর জমি উদ্ধার করা যাবে শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে, এবং উদ্ধার করতে সহযোগিতা করবে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তো কোন 4 শ্রেণীর জমি 24 ঘন্টার মধ্যে উদ্ধার করা যাবে, কোন কোন ভূমি মালিকরা উদ্ধার করে মালিকানায় যেতে পারবেন, মালিকানায় যেতে হলে কোন ধরনের ডকুমেন্ট সংগ্রহ রাখতে হবে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যখন কোনো একটি জমির থেকে বেদখল হই, সেই জমিটি যদি কোনো একটি ব্যক্তি আসল মালিক না হওয়ার পরেও ভোগ দখল করে কিংবা জবরদখল করে নেয়, সেই সকল সম্পত্তি ফিরে পেতে আসল মালিকদের বেগ পেতে হয়। কখনো কখনো সেই জমি তার জীবদ্দশায় পর্যন্ত উদ্ধার করতে পারে না। এর পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের সেই ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থা, যেটি মোটামুটি একটি অনৈতিক কিংবা বর্তমান সমাজের কিংবা যুগের সঙ্গে একেবারে মানানসই ছিল না। তারপরে আমাদের দেশের যে প্রভাব প্রতিপত্তি কিংবা রাজনৈতিক ক্ষমতা, তারপরে আমাদের ভূমি মালিকদের অসচেতনতা কিংবা আমাদের যে কাগজ কিংবা প্রমাণিক দলিল সেগুলোকে অসামঞ্জস্যতা, এর পেছনে কিন্তু এই কারণগুলোই সব থেকে বেশি বিদ্যমান। তারপরেও এখন কিছু স্পেসিফিক নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে জমির বিচার করতে, অর্থাৎ আসল মালিককে কে ভোগ দখল পাওয়ার অধিকার রাখে, এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একগাদা ডকুমেন্টের প্রয়োজন নেই। শুধুমাত্র দুই একটি ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টগুলোর পেছনের আসল ঘটনাটা কি, অর্থাৎ বৈধ প্রক্রিয়ায় তৈরি হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করলে সম্পত্তি ফেরত দেওয়া যাবে। এবং আদালতের যে বিচার প্রক্রিয়া, অর্থাৎ আগে যেভাবে বিচার করা হতো সেই প্রক্রিয়াটি যেহেতু বাতিল, নতুন করে এখন বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, তাই আদালত থেকে বলা হচ্ছে যে যদি কোনো ওয়ারিশের সম্পত্তি তাকে ঠিক মতো না দিয়ে কোনো অন্য ওয়ারিশ তার ইচ্ছা মতো সম্পত্তি ভোগ দখল করে, যেহেতু বলা হয়েছে যে ওয়ারিশান সম্পত্তিগুলো মুসলিম উত্তরাধিকারী আইন, হিন্দু আইন অনুযায়ী ভাগাভাগি করে কে কতটুকু পাবে সেটি নিশ্চিত হবে। তারপরে সেই যে যেটুকু অংশ পাবে সেই অংশ অনুযায়ী যেটুকু সম্পত্তি রয়েছে তা ভাগাভাগি হবে এবং নিজেদের মধ্যে আপোষ বন্টনের মাধ্যমে। এখন ব্যাপারটি হচ্ছে এই আপোষে বন্টন করার যে ব্যাপারটি, এটি ঠিক মতো হয় না, এবং দেখা যায় যে যেটি ভালো সম্পত্তি কিংবা যে সম্পত্তিটির মূল্যমান বেশি, সেই সম্পত্তিটি প্রত্যেক ব্যক্তি কিন্তু নিতে চায় তার মালিকানায়। এরই পরিপ্রেক্ষিতে গঞ্জাম ফাসাদ এবং যে যেভাবে পারে সম্পত্তি ভোগ দখল করতে থাকে। এখন একজন ওয়ারিশ যদি তার শারীরিক ক্ষমতা না থাকে, আর্থিক ক্ষমতা না থাকে কিংবা তার প্রভাব প্রতিপত্তি না থাকে, তিনি কিন্তু সম্পত্তি ভোগ দখলে যেতে পারে না। গেলেও তাকে উচ্ছেদ করে যার ক্ষমতা বেশি, যিনি রাজনৈতিক প্রতিপত্তিশালী, তিনি কিন্তু সম্পত্তিগুলো ভোগ দখল করে থাকেন। এখন এতে করে যে ওয়ারিশটা বঞ্চিত হচ্ছেন, সেই ওয়ারিশটা কিন্তু সম্পত্তি খুব সহজে উদ্ধার করে নিজের মালিকানা নিতে পারে না, অর্থাৎ তার অংশটুকু অনেক সময় অর্জন করতে পারে না। এই বিষয়গুলো নিয়ে আদালতে যদি মামলা করা হয়, তাহলে মামলার যে প্রক্রিয়া এটি সম্পন্ন হতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়, এবং এর পাশাপাশি আর্থিক যে ব্যাপারটি সেটি কিন্তু অনেকে যোগান দিতে পারে না, যার কারণে বিচার প্রক্রিয়া থমকে যায়, বিচার সম্পন্ন করা সম্ভব হয় না। এতে সুবিধা ভোগ করে কিছু অসাধু চক্র এবং এই দুষ্কৃতিকারী ওয়ারিশরা। এরই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে এই ধরনের সম্পত্তি যদি কোনো কাহিনী থেকে থাকে, তাহলে আদালতে মামলা করলে খুব সহজে বিচার হবে। তার পাশাপাশি ডিসি অফিসকে কিছু নির্বাহী ক্ষমতা কিন্তু দেয়া হয়েছে, যেটি আমরা বারংবার বলে আসছি, কিন্তু আপনাদের অভিযোগ আপনারা সেখানে গিয়ে সেই বিষয়গুলো সমাধান করে নিতে পারেন না। দেখুন, আমাদের দেশে একজনকে রাস্তায় পাথর মেরে মেরে ফেলা হয়, আর বাকি 2-4 হাজার মানুষ চেয়ে দেখে। এখন 2-4 হাজার মানুষ যদি জুতাও নিক্ষেপ করতো, তাহলে ওই দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা কিন্তু পাথর মারার থেকে তারা নিজেরাই জুতার বাড়ি খেয়ে মারা যেত। এখন আমাদের এই বিষয়টি কিন্তু সব জায়গায় হয়, আমাদের যে ন্যায্য অধিকার আমরা কিন্তু সেটি পাই
না, কিংবা আমাদের নেওয়ার চেষ্টাও অনেক সময় করা হয় না। তো এই বিষয়টি এরকমও কিছুটা। তো এই ডিসি অফিসে যদি আবেদন করা হয় যে আমাদের ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগাভাগি হচ্ছে না, আপনারা হস্তক্ষেপ করুন, ভাগাভাগি ঠিক মতো করে দিন, তাহলে ডিসি অফিস থেকে কিন্তু আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে তারা বাধ্য থাকবেন, এবং এ বিষয়ে কিন্তু স্পষ্ট সুনির্দেশনা রয়েছে। তাহলে ডিসি অফিস থেকে যখন এই বিষয়গুলো অ্যাকশনে আসা হবে, তখন কিন্তু 2-3 দিন বসার কোনো প্রয়োজন নেই। সুন্দরভাবে কে কতটুকু সম্পত্তি পাবে এবং সম্পত্তি অনুযায়ী সবাইকে ঠিক মতো ভাগ বন্টন করে দিবেন এই ডিসি অফিস থেকে নিয়োগপ্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাছাড়াও যদি কোনোভাবে কাজ না হয়, আদালতে গেলে আদালত থেকেও বিষয়গুলো খুব সহজে সমাধান করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন, আদালত থেকে যে সকল ব্যক্তিরা এর জন্য দায়ভার কিংবা যাদের ক্ষমতা রয়েছে তাদেরকে নির্দেশ প্রদান করবেন, এবং তারা কিন্তু একদিনে বসেই বিষয়গুলো সমাধান করে সম্পত্তি ভাগাভাগি করে দিবেন। যদি তারপরেও কোনো ওয়ারিশ মানতে নারাজ হয়, তাহলে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা যাবে, এবং সেই ব্যবস্থাটি গ্রহণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যাবতীয় সকল কর্মকর্তা কর্মচারীরা। এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে, যদি কোনো কারণে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একজন নেতা হয়েছেন, তিনি নেতা হওয়ার পরে তার ব্যবসা প্রতিষ্ঠান গড়া প্রয়োজন, তার অর্থ প্রয়োজন, দীর্ঘদিন ধরে তিনি না খেয়েছিলেন, এখন খাওয়ার সময় এসে গেছে, তাই একটি সম্পত্তি ভালো লেগেছে, ভোগ দখল করছেন। যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন সেই ব্যক্তি দেখা গেল নিরীহ, তার ক্ষমতা নেই, এখন তিনি কোনোভাবে সম্পত্তিটি আর উদ্ধার করতে পারছেন না, স্থানীয়ভাবে সকলের পিছে ঘুরেও তিনি ক্ষান্ত, টাকা পয়সা হারিয়েছেন। এখন এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, তাহলে প্রথমে যদি আপনাকে দখল থেকে উচ্ছেদ করা হয়, তাৎক্ষণিক আপনি যদি সেনাবাহিনীকে অভিযোগ দায়ের করেন কিংবা সেনাবাহিনীকে অভিযোগ জানান, তাহলে তারা কিন্তু পেট্রোল বাহিনী যাদের তাদের রয়েছে, তারা সবসময় গাড়ি দিয়ে টহল দেয়, তারা এসে আপনার বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনার সম্পত্তি আপনার দখলে রয়েছে এটি প্রমাণ করতে পারলে আবার আপনাকে সম্পত্তির দখলে ফেরত দেওয়া হবে। তারাও কিন্তু আইন জানে, তারা বিষয়টি দেখবে যে যে ব্যক্তি সম্পত্তি দখল করতে চাচ্ছে তিনি যদি মালিক হয়, তাহলে আদালতের থেকে এসে সেই সম্পত্তি ভোগ দখল করুক, আরেকজনকে উচ্ছেদ করে নয়। এই বিষয় কিন্তু আইন কখনোই এই বিষয়টিকে কোনোভাবেই সাপোর্ট করে না। তাহলে সেনাবাহিনী আপনাদেরকে 1 ঘন্টার মধ্যে কিংবা একদিনের মধ্যে বিষয়টি সমাধান করে দিতে পারবেন। তাছাড়া যদি তাৎক্ষণিকভাবে এই বিষয়টি হয়, আপনি আদালতে শরণাপন্ন হতে পারবেন, আদালত থেকেও নির্দেশক্রমে আপনাকে কিন্তু সম্পত্তির ভোগ দখল ফিরিয়ে দেওয়া হবে। এরপরে 3 নম্বরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি জাল দলিল দেখিয়ে, ভুয়া দলিল দেখিয়ে সম্পত্তি ভোগ দখল করে থাকে, অর্থাৎ আগে সম্পত্তি আপনাকে জবরদখল করে রাখা হয়েছিল, তখন আপনি কিছু বলতে পারেন নাই কিংবা তখন কোনো ব্যবস্থা নিতে পারেন নাই, এখন এসে আপনি তার যে দলিল সেটি চ্যালেঞ্জ করে যদি কোনোভাবে আদালতে মামলা করেন কিংবা আদালতে শরণাপন্ন হন, তাহলে বলা হচ্ছে যে ওই দলিলগুলো যে জাল, এটি প্রমাণ করতে আদালতের বেশি সময় লাগবে না। কেননা আদালতে এখন লাগে না সাক্ষীদের সাক্ষ্য লিখিতভাবে দিলেই হয়। আবার যে ব্যক্তি সম্পত্তির দলিল দেখাচ্ছে কিংবা বিবাদী পক্ষ, তাকে যে সমন পাঠানো হতো লোক মারফত, তিনি সমন পাইতেন না, তাকে দেয়া হতো না, এই বিষয়গুলো আর করার সুযোগ নেই। এখন সমন কিন্তু SMS এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর সুযোগ রয়েছে। তাই যে ব্যক্তিকে সমন পাঠানো হবে তিনি না দেখেও দেখার বা কিংবা যে একটি অরাজকতা এটি আর করতে পারবেন না। আদালত থেকে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হবে, এবং এর কারণে কি হবে, তিনি যে দলিলটা জমা দিবেন, তো সেই দলিলটি জমা দেওয়ার ফলে তার দলিলটি যে ভুয়া এটি এক নিমিষে প্রমাণিত হবে। এবং তিনি যদি কোনোভাবে দলিল আদালতে উপস্থাপন না করেন, তাহলে পরিবর্তিত বিচার ব্যবস্থার মাধ্যমে তার যে আদালতকে সহযোগিতা করতে অনীহা, এর জন্য ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে, এবং এ ব্যাপারে আদালত নির্দেশ প্রদান করলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করে পর্যন্ত নিয়ে গিয়ে আদালতে উপস্থাপন করতে পারবে। তাহলে আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তা আপনি কিন্তু ওই সকল সমস্যা আদালতের মাধ্যমে খুব সহজেই 24 ঘন্টা কিংবা একদিনের মধ্যে সমাধান করে নিতে পারবেন। এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে, যে ধরুন আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন, কিন্তু আমাদের এই দুর্নীতিগ্রস্ত ভূমি ব্যবস্থাপনার কারণে সম্পত্তিটি নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিতে পারেন নাই। এর সুযোগ নিয়ে যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, সেই ব্যক্তি আপনার ওই সকল সম্পত্তি তার নামে নামজারি খতিয়ান রয়েছে বলে দাবি করে সম্পত্তি যদি ভোগ দখল করার চেষ্টা করে কিংবা অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রয় করে দেয়, এক্ষেত্রে আপনার যদি কোনোভাবে তার কাছ থেকে ক্রয়কৃত দলিল থাকে এবং সেই দলিলটি রেজিস্ট্রিকৃত হয়,
তাহলে আপনি এই রেজিস্ট্রিকৃত দলিল দ্বারা আপনার ওই ক্রয়কৃত সম্পত্তি যদি আপনার থেকে বেদখল হয়ে যায়, আপনি খুব সহজেই দখলে ফিরিয়ে আনতে পারবেন। এতে করে আপনার আবেদন করার সুযোগ রয়েছে ডিসি অফিসে, তাৎক্ষণিকভাবে আপনি সেনাবাহিনীকে অবহিত করতে পারবেন। আপনার যে থানা, সম্পত্তিটি যে থানার অন্তর্গত, সেই থানার পুলিশকে আপনি অবহিত করতে পারবেন এবং তারপরে আপনি আদালতে শরণাপন্ন হতে পারবেন। আদালতে শরণাপন্ন হলে আদালত থেকে তো বিচার ব্যবস্থা পরিবর্তনের কারণে খুব সহজে বিচার হবে। আর এই সকল সংস্থাকে যদি আপনি জানান, তাহলে তারাও কিন্তু একটি লিগ্যাল অ্যাকশন নিয়ে বর্তমানে আপনার সম্পত্তি যে মালিকানা সেটি আপনাকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয়ে সমস্যা রয়েছে, সেটি হলো আপনাকে অবশ্যই নামজারি খতিয়ান করে নিতে হবে। যদি কোনো কারণে আপনার সকল ডকুমেন্ট থাকার পরেও ভূমি অফিস থেকে নামজারি খতিয়ান করে দেওয়া না হয়, অর্থাৎ সংশোধন করে না দেওয়া হয়, তাহলে ভূমি অফিসের যে অভিযোগ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি কল করে অভিযোগ জানাতে পারবেন। এই ব্যাপারে যদি আপনার অনীহা থাকে, তাহলে আপনি কিন্তু সম্পত্তি আর পাবেন না। এই নেতার পিছনে, ওই নেতার পিছনে, চেয়ারম্যানের পিছনে, মেম্বারের পিছনে আপনি ঘুরে এই জমি জমা সংক্রান্ত বিষয় সমাধান খুব সহজে করতে পারবেন না, এটি আপনি 100% ধরে রাখুন। তাই আপনার এখনই সময় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, সঠিক অ্যাকশন গ্রহণ করা এবং সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠার মাধ্যমে আপনার সম্পত্তির ভোগ দখল বুঝে নেওয়া। সুপ্রিয় ভিউয়ার্স, এই 4 শ্রেণীর জমির কথা বললাম। এই 4 শ্রেণীর জমি আপনি কিন্তু খুব সহজেই 24 ঘন্টার মধ্যে সমাধানের মাধ্যমে ভোগ দখল যদি না থাকেন, ভোগ দখলে ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় যত কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা, এবং নির্দেশ প্রদান করবেন আদালত, সহযোগিতা করবেন আদালত, সহযোগিতা করবে সরকার। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন। তারপরে বিষয়গুলো আপনাকে কাছে জটিল মনে হতে পারে, কেননা এই ছোট ভিডিওটিতে এত জটিল বিষয় খুব সহজে বোঝানো সম্ভব না। তারপরে অনেকে বিরক্ত হন, বিরক্ত হবেন না। যাদের বিষয়টি কাজে লাগবে অবশ্যই কাজে লাগাবেন। আমাদের থেকে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা আমাদের থেকে সহযোগিতা নেওয়ার কোনো আগ্রহ থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।